গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ। ৩০ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের উচ্ছ্বাস। নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি রাজনৈতিক দলগুলোর। আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। আকাশসীমা খুলে দিল শেহবাজ প্রশাসন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। মঠ মন্দিরগুলোয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহামতি গৌতম বুদ্ধকে স্মরণ। থাকবে শান্তি শোভাযাত্রা। সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজকের দিনে জগতের সকল প্রাণী যেন সুখী হয়, দুঃখ থেকে মুক্তি লাভ করে। এই বছরটা এবং আগামী যতদিন আমরা পৃথিবীতে সবাই অবস্থান করছি, সবাই যেন সুখে শান্তিতে অবস্থান করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত এগুচ্ছে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। নেওয়া হয়েছে 29 জনের সাক্ষ্য। চলতি মাসে রায়ের আশা প্রসিকিউশনের। 45 কোটি টাকায় তৈরি মার্কেট এখন সিডিএর গলার কাঁটা। এক যুগেও চালু হয়নি পুরোদমে, নানা অনিয়মে ক্ষুব্ধ দোকানিরা। সন্তানের সাফল্যে মূর্ত হয় জননীর অপূর্ণ বাসনা। বিশ্ব মা দিবসে বিশ্বের সকল গর্ভধারিণীর প্রতি ভালোবাসা। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আসছি। একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকু আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। জুলাই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন এবং আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পেরিয়েছে 8 মাস। দলটির বেশিরভাগ নেতারা বিদেশে পলাতক, বন্দী কিংবা আত্মগোপনে থাকলেও গণ অভ্যুত্থান ও জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে নানা অপতৎপরতা চালিয়ে আসছে দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন বিভিন্ন সভা সমাবেশে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও এ নিয়ে মতানৈক্য ছিল রাজনৈতিক অঙ্গনে। সবশেষ গেল বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে আবারও রাজপথে নামে ছাত্র জনতা। আবারও উত্তাল হয়ে ওঠে রাজপথ। শনিবার আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ যখন জনসমুদ্র, তখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাত 8:30 থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত 11টায়। বৈঠক শেষে বেরিয়ে এসে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা, সঙ্গে পরিবেশ, তথ্য ও ক্রীড়া উপদেষ্টা। আইন উপদেষ্টা জানান, বৈঠকে রাজনৈতিক দলের শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে বৈঠকে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইসিটি আইনে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার করার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের পূর্বে বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আংশিক দাবি পূরণ হয়েছে, জুলাই ঘোষণা ও বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে টানা দুদিনের আন্দোলনের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পরই ছাত্র জনতার উচ্ছ্বাসের সাথে যোগ দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। মধ্যরাতে মগবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলামী। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আংশিক দাবি পূরণ হয়েছে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে দাবি। বেশিরভাগ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি, জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। রাত ২টার পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আসেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। শেষ রাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে আন্দোলনকারীরা। একই সাথে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নও পর্যবেক্ষণে রাখবে ছাত্র জনতা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে, সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে একাট্টা। জানান, নির্বাচন ঘোষণার পূর্বে অবশ্যই বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রোডম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে। সোমবার প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল করার ঘোষণাও দেন হাসনাত আব্দুল্লাহ। এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পরই উল্লাসে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্র জনতা। মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে মুখরিত হয় শাহবাগ। সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তারা। প্রত্যাশা, দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের জন্ম না হয়। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় হয় আনন্দ মিছিল। এইমাত্র আওয়ামী খনিরা নিষিদ্ধ হয়েছে, তারপরে আমাদের আরও দুইটা দাবি আছে। ওই দুইটা দাবি আমরা নিয়ে হাসি মুখে আমরা ঘরে ফিরে যাব। আগামীতে যে রাজনৈতিক সংগঠনে এভাবে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানুষের গণহত্যা করবে, সন্ত্রাসী কাজকর্ম করবে, চাঁদাবাজি করবে, আমরা তাদেরকেও প্রতিহত করব ইনশাল্লাহ।
ছাত্র জনতা আগেই ঘোষণা দিয়েছিল দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। একই সাথে হুমকি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়া, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। উপদেষ্টা পরিষদের ঘোষণায় প্রাথমিক বিজয় বলে প্রতিভাত হয়েছে তাদের কাছে। টানা তৃতীয় দিন রাজপথে ছিলাম, যমুনা থেকে শাহবাগ থেকে আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে আরো কি দেশবাসী পালন করছে। ভোটার অধিকার হরণকারী তাদেরকে দিল্লি থেকে নিয়ে এসে যখন ফাঁসিতে ঝুলানো হবে, তখনই আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। এরপর বিক্ষোভের জনস্রোত পরিণত হয় আনন্দ মিছিলে। বিজয়ের স্লোগানে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। অতি সত্বর জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। জুলাই বিপ্লবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের প্রাথমিক বিজয় এবং এটা গণতন্ত্রের বিজয়। এই দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। বাংলাদেশে আর যেন কখনোই ফ্যাসিবাদের জন্ম না হয় সেই বন্দোবস্ত তৈরির দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতাকর্মীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছাত্র জনতা। রাতে খুলনা শহরের শিববাড়ি মোড় এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র জনতা। আলিশান মোড় ঘুরে একই স্থানে শেষ হয় মিছিলটি। সে সময় বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা, পরে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। এছাড়া যে দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি সেসব দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। শহরের কাজীর দেউরি মোড় থেকে বের হয়ে 2 নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। একই সাথে নগরের পতেঙ্গা, আকবর শাহ সহ বেশ কয়েকটি স্থানে মিছিল করেছে শিক্ষার্থীরা। ময়মনসিংহ আনন্দ শোভাযাত্রা বের করেছে শিক্ষার্থীরা। শহরের টাউন হল মোড়ে জড়ো হয়ে মিছিল করে তারা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সংক্ষিপ্ত সমাবেশ হয়। ফরিদপুরের শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। নেত্রকোনায় জামায়াতের নেতৃত্বে শহরের কুরপার এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও মিছিল করে। পরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, রংপুর, সিলেট সহ বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগ, চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ, যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ তোলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যের অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। বিবৃতিতে এমনটাই দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। স্বাভাবিক হয়েছে সব ধরনের বিমান চলাচল। শনিবার স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক ভারত যুদ্ধবিরতির ঘোষণা দিলে এই সিদ্ধান্ত নেয় শাহবাজ সরকার। এক বিবৃতিতে একথা জানায় পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইট স্কেজুয়াল সম্পর্কে জেনে এয়ারপোর্টে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে যাত্রীদের। শনিবার ভোরেই চলমান যুদ্ধের জেরে বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশসীমা। বাতিল হয় সব সামরিক ও বেসামরিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের 32টি এয়ারপোর্টে বিমান চলাচল। 14 মে পর্যন্ত চলবে সাময়িক এ নিষেধাজ্ঞা। যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিতই থাকছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি।
ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি নয়াদিল্লির তরফ থেকে, তবে দ্রুতই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আশা ন্যায্যতার ভিত্তিতেই সমাধান হবে বিরোধপূর্ণ বিষয়গুলোর। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে ইসলামাবাদের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি। এটি 60 বছরেরও বেশি পুরনো। কৃষিকাজের জন্য সিন্ধু অববাহিকার পানির ওপর 80% নির্ভরশীল পাকিস্তান। দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং এই অঞ্চলে বসবাসরত কোটি কোটি মানুষের কল্যাণে সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি জল বন্টন, কাশ্মীর সহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ন্যায্যতার সাথে সমাধান হবে, গ্রহণ করা হবে শান্তিপূর্ণ সংলাপের পথ। জবাব দিয়া হয়। টানা 4 দিন পাল্টাপাল্টি হামলার উত্তেজনার পর যুদ্ধ বন্ধের সম্মত পাকিস্তান ভারত। সংঘাতে উভয় দেশেই হয়েছে প্রাণহানি, ক্ষতি হয়েছে মানুষের জীবন ও জীবিকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এতে সার্বিকভাবে লাভবান চীন। বিশ্বব্যাপী দেশটির সমরাস্ত্রের চাহিদা বেড়েছে, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে মুনাফায় দেশটি। J-10 চীনের তৈরি এ যুদ্ধবিমানকে ডাকা হয় ভিগোরাস ড্রাগন নামেও। উন্নত স্টেলথ ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এ যুদ্ধবিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে। যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আলোচনা চলছে এ সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও। তবে বিশেষজ্ঞদের মত, পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, পাক ভারতের আকাশযুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে চীন। একই সাথে এ সংঘাতে চীনা যুদ্ধবিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ পেয়েছে দেশটি। মহাকাশ, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে ভারত পাকিস্তানের সংঘাত চীনের জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান। চীনা যুদ্ধবিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় 20% বৃদ্ধি পায়। একই সাথে রাফায়েল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাস্ত্র রপ্তানিকারীর পশ্চিমা দেশগুলোও রয়েছে চাপের মুখে। পাকিস্তানের কাছে J-10 যুদ্ধবিমান রয়েছে। যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয়, তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে। পাকিস্তানকে কেন্দ্র করে চীনের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডর ও স্ট্রিং অফ পার্লসের মতো প্রকল্প রয়েছে। দিল্লি ইসলামাবাদ সংঘাতে পাকিস্তানকে সমর্থনের মাধ্যমে চীন তার কৌশলগত মিত্র পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মজবুত করতে পেরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কারফিউ এবং বিএসএফ এর পুশ ইনের ঘটনায় সতর্ক অবস্থানে বিজিবি। জাফলং, তামাবিল, জৈন্তাপুর সহ সীমান্ত এলাকাগুলোয় রাতে টহল জোরদার করেছে বিজিবি। অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে সীমান্তের মানুষ সহ জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গত 3 দিনে শুধু মৌলভীবাজার সীমান্ত দিয়ে 59 জনকে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবি বলছে সীমান্ত সুরক্ষায় কাজ করছেন তারা। বর্ডার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে এবং আমাদের যে পূর্বের যে পরিস্থিতি ছিল সেটাকে জারি রাখার জন্য স্থানীয় জনপ্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের যে টহলগুলো আগে থেকেও তৎপর ছিল, বর্তমানে আরও সোচ্চার হয়েছে এবং আমি নিশ্চিত যে এখন পরিস্থিতি ভালো। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ধর্মমতে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমায় হয়েছিল। সেই ঘটনাগুলো স্মরণেই নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘকে দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।
আমাদের এশিয়া অঞ্চলটি আসলে বৌদ্ধদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ সকল বুদ্ধরাই এই জায়গাতেই জন্মগ্রহণ করে। এটাও হয়তো বা আপনারা জানেন না, আমাদের বুদ্ধ যখন ছিলেন এই জায়গাটাকে বলা হতো জম্বুদ্বীপ। স্বর্গ মর্তের যত প্রাণী আছে, মানুষ আছে, দেবতা আছে, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করি। দ্রুততার সাথে এগোচ্ছে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কার্যক্রম। এরই মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 29 জনের। আসামিদের কথাও শুনেছেন আদালত। যুক্তিতর্কের পর চলতি মাসে হতে পারে আলোচিত এই মামলার রায়। তবে দিনক্ষণ ঠিক করবে আদালত। সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরায় মামলাটির বিষয়ে আরও জানাবেন তাজনুল ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। তখন ছিল রমজান মাস। বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ছোট্ট শিশু আসিয়া। এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে শেষমেশ পুরো দেশকে কাঁদিয়ে চলে যায় মেয়েটি। হাসপাতালে চলছিল আসিয়াকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা। রাজপথে তখন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। ধর্ষণের দ্রুত আর সুষ্ঠু বিচারের দাবিতে একাট্টা হয় পুরো জাতি। সুস্পষ্ট করে দাবি ওঠে 90 দিনে বিচার শেষ করার। 8 মার্চ আসিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন আসিয়ার মা। আসিয়ার মৃত্যুর 1 মাস পর 13 এপ্রিল অভিযোগপত্র দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিচারের আনুষ্ঠানিকতা। হিটু শেখ ছাড়াও অভিযুক্ত আসিয়ার দুলাভাই সজীব ও বেয়ায় রাতুল। আসিয়া ধর্ষণ ঘটনার পর তাকে হাসপাতালে না নিয়ে জিনের আসর বলে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আসিয়ার বোনের শাশুড়ি জাহেদা বেগমকে। এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন 29 জন। হিটু শেখ সহ আসামিদের কথাও শুনেছেন আদালত। এরপর যুক্তিতর্ক শেষে মামলার রায়। আদালতে জমা দেওয়া পুলিশের এই অভিযোগপত্র, ফরেনসিক রিপোর্ট আর সাক্ষীদের সাক্ষ্য, এগুলোকেই ন্যাক্কারজনক ঘটনা প্রমাণের জন্য যথেষ্ট মনে করছেন আইনজীবীরা। একই সঙ্গে সরকারের বেঁধে দেওয়া যে 100 দিনের সময়সীমা, তার আগেই এই মামলার রায় আসবে বলে আশাবাদ তাদের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 1-2 সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি হবে ধর্ষণ ও হত্যা মামলাটি। রবিবার বন্ধ, সোমবার এই মোকদ্দমায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য হবে। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমরা মাঝামাঝি এই মাসের মাঝামাঝি সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ এই মামলার রায় শুনতে পাবো। মামলার এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছিল রাত 1:30টা। তবে পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে সকাল 8:20 থেকে 9:30-এর মধ্যে। সময়ের ভিন্নতা থাকলেও মূল আসামি হিটু শেখ একাই জড়িত বলে জবানবন্দি দিয়েছেন। যদি কোনো দুর্বল সাক্ষ্যও হয় তাহলে তার 164-এর উপর বেসিস করেই তাকে সাজা দেওয়া যায়, এটা আইনেই বলা আছে। এবং তার চেয়ে 164-এর সঙ্গে আসিয়া ধর্ষণের মেডিকেল রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, সুরাতাল, সমস্ত কিছুর হুবহু মিল আছে। এরপর ভিত্তি করেই আমি আশা করছি যে ইনশাল্লাহ এই আসামি অবশ্যই সর্বোচ্চ সাজা। শুরুতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়তে রাজি হননি। পরে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী দেওয়া হয় তাদের। আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে পুরো দেশ। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। রংপুরে আবু সাইদ হত্যার প্রায় 9 মাস পর রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলেও নাম নেই তৎকালীন ভিসি, প্রক্টর সহ অনেকের। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আইনজীবীরা বলছেন পুলিশের এজাহারে থাকা অনেক আসামির নাম বিশ্ববিদ্যালয়ের করা মামলায় নেই। এতে মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর। পুলিশের গুলিতে শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ঘটনার 9.5 মাস পর গেল 7 মে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 71 জনকে আসামি করা হয়েছে। সহিংসতার মামলা ছাত্রদের উপরে যারা আঘাত করেছে সেই আঘাতকারীদেরকে আমরা ভিডিও দেখে দেখে চিহ্নিত করে করে আমরা নামগুলো লিখেছি। এর বাইরে আরো অনেক আছেন। অথচ হামলায় সম্পৃক্ত 28 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর তথ্য প্রমাণ গত 27 ফেব্রুয়ারি ভিসির কাছে জমা দেন শিক্ষার্থীরা। ওই তালিকা থেকে আসামিদের মধ্যে নাম এসেছে মাত্র 13 জনের। নাম নেই তৎকালীন উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রেজিস্ট্রার আলমগীর চৌধুরী, সাবেক রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার নাম।
হামলায় নেতৃত্ব দেয়া 12 কর্মকর্তা কর্মচারী সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নামও বাদ পড়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবু সাইদের মূল মামলায় ভিসির নাম থাকলেও এই প্রশাসনের এখানে ভিসির নাম নাই। যারা এই আন্দোলনের সাথেও সম্মুখে এবং পিছনে ইন্ধনদাতা ছিল এবং এই হামলার সাথে জড়িত ছিল, বাট তারা এই মামলায় নেই। সংযোজন, বিয়োজন এখানে অব্যাহত প্রক্রিয়া। এটা আগামী দিন আমরা সিন্ডিকেটের মাধ্যমে আবারও অধিকতর তদন্তের জন্য যাবে, সেই অনুযায়ী আমাদের সবকিছু হবে। এখানে আমার ব্যক্তিগত বিষয় না। আইনজীবীরা বলছেন, পরিবারের দায়ের করা আবু সাইদ হত্যা মামলার এজাহারে 24 জনের নাম আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার আসামিদের মধ্যে ভিসি সহ গুরুত্বপূর্ণ 6 জনের নাম নেই। এতে মামলা ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান কর্তা ভিসি, তারপর হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রক্টর, এনারা আসলে এই মামলায় নাই। এটা অবশ্যই দুঃখজনক আর কি, এনাদের থাকা উচিত ছিল এই মামলায়। তারা তাদেরকে রক্ষা করার জন্যে উদুরপুন্ডি বুদুরঘাড়ি দেওয়ার জন্য একটা দায় সারা গোছের একটা তদন্ত করেছে। এই জন্যে যদিও পুলিশ বলছে মামলার তদন্ত চলছে, ছাড় পাবে না প্রকৃত দোষীরা। সর্বমোট 71 জনকে এজাহার নামিয়ে করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রথমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন, তারপরে গতকালকে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আমরা সেই ফৌজদারি অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছি এবং অভিযান অব্যাহত আছে। সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী কারাবন্দী। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাজির করা হয়েছে। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নাটোরের গুরদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ 3 জন আহত। শনিবার রাতে উপজেলার চাচকইর শিক্ষা সংঘ এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা চলছিল। সভার শেষ ভাগে জেলা বিএনপি সদস্য আবু হেনা মোস্তফা গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের অনুসারীদের। এরই জেরে বেঁধে যায় সংঘর্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে লাইসেন্স অবকাঠামো সেবা পরিচালনার খোল নলচে পাল্টে ফেলার উদ্যোগ নিচ্ছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বলছে, সেবার মান বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য অতিরিক্ত স্তর ভিত্তিক সেবা কাঠামো ছেঁটে ফেলা হচ্ছে। প্রযুক্তিবিদদের অভিমত, 2 বছরের মধ্যে ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে অনেক দেশি উদ্যোক্তা। লাইসেন্স কাঠামো সহ পুরো নেটওয়ার্ক ব্যবস্থার আমূল সংস্কার আনতে চলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংস্কারের উদ্দেশ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার নীতিমালা 2025-এর খসড়ায় সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগে ভারসাম্য তৈরির পাশাপাশি লাইসেন্সিং কাঠামো সহজীকরণ করাই সংস্কারের প্রধান লক্ষ্য। সংস্থাটির চেয়ারম্যান জানান, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে সেবার মান বাড়বে। আগে যেরকম টুকরা টুকরা অসংখ্য লাইসেন্স ছিল, সেটা রিগ্রুপ করতে হবে। এই রিগ্রুপ করার সময় আমরা যে প্রিন্সিপালটা ফলো করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ক্যাটাগরি করে করলাম, একটা ক্যাটাগরি যেন আরেকটা ক্যাটাগরির সাথে কম্পিটিটিভ না হয়, ওটা যেন কমপ্লিমেন্টারি হয়। মার্কেটটাকে যথাসম্ভব ডিরেগুলেট করার চেষ্টা করছি। আর যে জিনিসটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে নাম্বার অফ লাইসেন্সের উপরে রেগুলেশন না করে আমরা কেপিআই বেসড রেগুলেশন করতে চাই। নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবনায় সেবা কাঠামোতে অপ্রয়োজনীয় অতিরিক্ত স্তর বিলুপ্তির পরিকল্পনা করা হচ্ছে। 2027-এ মেয়াদ শেষে ব্যবসার সুযোগ হারাবে আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজির মতো স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদরা বলছেন, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন হলে অনেক ক্ষেত্রে অনেক উদ্যোক্তা ব্যবসা হারাবে, সরকারের রাজস্ব কমে যাবে, এমন আশঙ্কাও তৈরি হচ্ছে। যে লাইসেন্সগুলো বন্ধের কথা বলা হচ্ছে, যেমন আইআইজি, তারপরে ধরেন আইসিএক্স, আইজিডব্লিউ ব্যবসা আসলে এমনিতেই কমে গেছে, কারণ মানুষ এখন আসলে আর এই কনভেনশনাল টেলিফোনে ইন্টারন্যাশনাল কল আসলে খুব একটা করে না। যখন একটা লেয়ার না থাকবে, তখন সেই লেয়ার থেকে যে তারা রেভিনিউ শেয়ারিং করে, সেটা চলে যাচ্ছে সেখান থেকে। সো সেটা করলেও কিন্তু ওই আমরা যে রেভিনিউ শেয়ারিংয়ের কথা বলছিলাম, যে সরকার ট্যাক্সেশনের জায়গা থেকে কিন্তু একটা কমে যাবে জিনিসটা।
নতুন নীতিমালায় বিদেশি বিনিয়োগের জন্য দরজা আরও উন্মুক্ত করা হয়েছে। এনআইসিএসপি লাইসেন্সে সর্বোচ্চ 70% এবং আইসিএসপি লাইসেন্সে 49% পর্যন্ত বিদেশি মালিকানা অনুমোদন করার সুপারিশ করা হয়েছে। এসব পরিবর্তন দেশের টেলিকম খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের পথ প্রশস্ত করবে এমন কথা বলছে বিটিআরসি। যদিও স্থানীয় বিনিয়োগকারীদের ব্যবসা সংকুচিত হওয়ার আশঙ্কাও করছেন খাত সংশ্লিষ্টরা। বিনিয়োগ বান্ধব প্রতিযোগিতা তৈরি এবং ব্যবসায়িক সুযোগ তৈরির পরামর্শ দিচ্ছেন অপারেটররা। Of course, reform is very much appreciated, যেটা হচ্ছে এটাও আমরা অ্যাপ্রিশিয়েট করি যে বিটিআরসি অনেক ক্ষেত্রে চাচ্ছে যে যাতে তারা একটা ইন্টারভেনশনিস্ট হিসেবে না আসে, কিন্তু কিছু জিনিস যাতে পলিসি ফ্রেমওয়ার্কে ফ্যাসিলিটেট করা হয়, যাতে ইকোনমি স্কেলটা তৈরি হয়, স্কোপটা বাড়ে, কম্পিটিশনটা বাড়ে, যার কারণে ইনভেস্টমেন্টটা আসতে পারে। নতুন এই নীতিমালা আইএলটিটিএস নীতিমালা 2010 সহ সংশ্লিষ্ট অন্যান্য নীতিমালাকে প্রতিস্থাপন করবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ৪৫ কোটি টাকায় নির্মিত মার্কেট এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কলার কাঁটা। এক যুগেও এটি পুরো দমে চালু করা যায়নি। দোকান বরাদ্দে অনিয়ম, রক্ষণাবেক্ষণে অবহেলা ও চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দোকানিরা। এটি অপরিকল্পিত প্রকল্প বলছেন নগর পরিকল্পনাবিদরা। ২০১৩ সালে ৪৫ কোটি ৩৩ লাখ টাকায় বিপণী বিতান বি ব্লকে পাহাড় ঘেঁষা এই 10তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করে সিডিএ, যেটি এখন সংস্থাটির এবং দোকানীদের গলার কাটা। নিউ মার্কেটের মতো আরেকটি মার্কেট করার কথা থাকলেও ৯০% দোকানই খালি পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অবস্থাও বেহাল, পাহাড় বেয়ে নামা পানিতে সয়লাভ সব দোকান। জরাজীর্ণ লিফটে প্রতিদিন কেউ না কেউ আটকা পড়ে। পাওয়ার সাবস্টেশন এবং জেনারেটরও অকেজো। এক যুগেও মার্কেট পুরোপুরি চালু না হওয়ায় হতাশ দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা। এই জন্য সিডিএর অনিয়ম ও স্বজনপ্রীতিকে দুষছেন তারা। পাহাড় থেকে ফানি আসে, তো ফানি আসলে সিডিএ কি করছে এখানে? সিডিএ মানুষের ক্রেডিবিলিটি ডাবার জন্য ম্যাপ দিবে। সিডিএ তো 2 নম্বরই কাজ করছে সবগুলি। আমার 10 নম্বর দোকান আমাকে টেন্ডার দিছে, আমি অ্যালার্মেন্ট পাইছি। পরবর্তী দেখা যায় আমাকে দোকানটা আবার ট্রান্সফার করে দেওয়া হলো, হয় আপনি 20 নম্বরে পাবেন। অনেক দোকান তো এখান থেকে চলে গেছে বিক্রি করে 20 লাখ টাকা দিয়ে দোকান নিয়েছিল সিডিএর থেকে, আর কয়েকটা মারাও গেছে। মানে এটা সুখে সুখে টেনশনে। অপরিকল্পিত এই প্রকল্পে শুরু থেকে গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা। এগুলো রক্ষণাবেক্ষণ করার মতো যে সক্ষমতা সেটাও তাদের নাই, তাহলে যেটা ওনারা পারবেন না সেগুলো কেন করেন? মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এই ধরনের প্রকল্পগুলো সিডিএ নেয়, যেগুলো আর্থিকভাবে লাভবান হয় না, সিডিএ পর্যন্ত লস হয়। এই ফিজিবিলিটি রিপোর্ট দাতাকেও আইনের আওতায় আনতে হবে, এবং রিপোর্ট যারা পাতানো রিপোর্ট করিয়ে আনে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, এবং এই প্রকল্প যারা জনগণকে প্রতারিত করে প্রকল্প করে তাদের সকলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অব্যবস্থাপনার কথা স্বীকার করেছে সিডিএ। সিডিএ অবশ্যই দায় হতে পারে না। আমার দৃষ্টিকোণ থেকে এটা প্রপার ইঞ্জিনিয়ারিং গাইডলাইন বা আর্কিটেকচার যে ডিজাইনটা হওয়ার কথা ছিল ওইটাও কিন্তু হয় না। এটা তো ওয়াস্টেজ অফ মানি, এগুলো তো প্রপার ইয়ে অনুযায়ী হতে হবে। এগুলো না যারা করছে তাতে অবশ্যই তারা দায়ী। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মা, তিনি শিখিয়েছেন পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার অনুভূতির খবর আমরা কতটুকু রাখি? মায়ের চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই আমরা। গর্ভধারিণীর কষ্টগুলো কি দেখতে পাই? আমাদের প্রতিষ্ঠিত করতে জীবন পার করা মানুষটার জীবনে যে কত অপূর্ণ ইচ্ছে রয়ে যায়, সে খোঁজ কি কখনো নিয়েছি? কয়েকজন মায়ের অপূর্ণ ইচ্ছের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সন্তানকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক জীবন পার করা এই মায়ের ইচ্ছে ছিল ছেলের সাথে থাকা। বিদেশে পাড়ি জমানো ছেলের হয়তো সেই ইচ্ছেতে সাড়া দেওয়ার সময় হয়ে ওঠেনি। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আছি, এটাই আমার মনের কষ্ট। মা নিজের সাধ্য ছাড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ সুখের চূড়ায় নিয়ে যেতে চান সন্তানকে। এই জার্নিটা পার করতে করতে অবকাশ হয় না নিজের জন্য ভাবনার। আমি তো আমার জন্য কিছু করি নাই, আমার কোনো আইডেন্টিটি নাই, কোথাও গেলে আমার লিখতে হয় আমি হাউস ওয়াইফ। এটা আমার কাছে খুবই একটা কষ্ট দেয় যে আমার তো হাউস ওয়াইফ থাকার কথা ছিল না। আমার বোনরাও চাকরি করছে, আমি কেন কোথাও ঢুকি নাই। এখন ওই সময় ফিল করি না, এখন ফিল করি যে আমার নিজস্ব কোনো আইডেন্টি কেন থাকলো না। হ্যাঁ, একটা হয়তো ভালো চাকরি করতে পারতাম, আমারও এডুকেশন ছিল। আমি সবচেয়ে বড় কথা বিয়ের পরে আমার আমি মা হওয়ার পরে আমি
পুরা পড়াটা শেষ করেছি। মা মানেই তো সন্তানের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চিরায়ত উপাখ্যান। মায়েদের কাছে যখন জানতে চাওয়া জীবনের সাফল্যের উপলব্ধি, তখন বারবার উঠে আসে সন্তানদের সাফল্যের তালিকা। অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাচ্চাদেরকে করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। এটা তো একটু আফসোস একটু থাকেই যে সবাই বাচ্চারা শিক্ষিত, আমিও শিক্ষিত হতাম বা একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকু আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। মায়ের নিজের অনেক ইচ্ছে পূর্ণতা পায়নি হয়তো, কিন্তু তাতে কি এক বিন্দু আফসোসও অনুভব করেন না এই অপূর্ণতায়। লেখাপড়াটা আমি কখন কিভাবে পিছিয়ে গেলাম ওই সময় আমি বুঝতে পারিনি, যার ফলে আমার না পিএইচডি প্রোগ্রামটা হয় নাই। আমি জীবনের শেষ প্রান্তে এসে অবসরকালীন সময়ে মাঝে মাঝে এটা মনে হয় আমি আরেকটু চেষ্টা করলে হয়তো আমি পিএইচডি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারতাম। মাকে ভালোবাসতে কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণের দরকার হয় না, তবু একটি দিন থাকুক না শুধুই মার জন্য। না হয় একটি দিন মনে করিয়ে দিলাম, মা তুমি আছো আমার পৃথিবী জুড়ে। এই যে একটা দিন হয়, মা তো প্রতিদিনই, মার কোনো নাই, কিন্তু এই যে একটা করে গিফট দেয় বাচ্চারা হাসি খুশি ভাবে, তো ওটা তো একটা সার্থক মনে হয় যে বাচ্চারা যে মাকে দিচ্ছে। মাকে অসম্ভব শক্তিতে পূর্ণ করে পৃথিবীতে পাঠান সৃষ্টিকর্তা নিজে। সেই ভালোবাসার শক্তি পরিমাপ অথবা প্রকাশ অসম্ভব, তবু বলি মা তোমায় অভিবাদন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি ভান্ডারে ধান বিক্রিতে অনীহায় চাঁদপুরের কৃষকরা। অনেকের দাবি প্রক্রিয়া জানেন তারা, আবার হয়রানির অভিযোগ করেছে কেউ কেউ। বাধ্য হয়ে ফুরিয়াদের কাছে বিক্রি করছেন ধান, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালী ধান, চারপাশে পাকা ধানের মৌ মৌ গন্ধ। ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত কৃষানীরা। তবে ফলন ভালো হলেও হাসি নেই চাঁদপুরের বেশিরভাগ কৃষকের মুখে। তারা বলছেন মিলছে না ফলনের ন্যায্য দাম। সরকারি ভান্ডারে শস্য বিক্রির প্রক্রিয়া না জানায় বঞ্চিত হচ্ছেন অনেকে। বাধ্য হচ্ছেন কম দামে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে। সরকারের কাছে পারি নাই, আমরা হালকা খরিদ্দারের কাছে বিক্রি করে ফেলাই। দেশে কাঁচা মাছা বিক্রি করে ফেলাই, যখন কাঁচা উঠতে আছে তো কাঁচা ক্ষেতের তো উঠিয়ে বিক্রি করে ফেলাই। আবার ইচ্ছে থাকা সত্ত্বেও ভোগান্তি এড়াতে খাদ্য গুদামের পরিবর্তে অনেকে কম দামেই খোলা বাজারে ধান বিক্রি করছেন। তাদের অভিযোগ সরকারি প্রক্রিয়ায় ধাপে ধাপে হয়রানির শিকার হতে হয়। ওরা কি যা লাগে তার রাইকা, তারপরে বাকিটা আমরা ব্যবসায়ীদের কাছে দোকানে নিয়ে বেচে বাজারে বিক্রি করছি, সরকারি লোকে তো নেয় মূর্তি। পরিসংখ্যান বলছে গেল 5 বছরে চাঁদপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা ছিল 32,208 মেট্রিক টন, কিন্তু কেনা হয়েছে 22,202 মেট্রিক টন। তবে ধান বিক্রি করতে কৃষকের ভোগান্তি ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা। এই ধরনের অভিযোগ সত্যি নয়। আমরা একটা জিনিস নিশ্চিত করতে চাই যে প্রকৃত ধান চাষি থেকেই আমরা ধান নিব, এবং সেটা অবশ্যই কৃষি বিভাগের প্রত্যয়নের মাধ্যমে আমরা নিব। এবছর ধান সংগ্রহে কোনো অনিয়ম যেন না হয় সেজন্য সতর্ক থাকার কথা বলছেন জেলা প্রশাসক। এই সংগ্রহে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, যাতে প্রকৃত কৃষকরাই ধান আমাদের এলএইচডিতে দিতে পারে এই ব্যাপারে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি, এবং ধান এবং চালের জন্য মান যেন বজায় থাকে, ময়েশ্চার যেন ঠিক থাকে সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছি। চাঁদপুরে গেল 5 বছরে 5,84,600 হেক্টর জমিতে মোট ধান উৎপাদন হয় প্রায় 16,58,300 মেট্রিক টন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নতুন করে আসার আলো দেখাচ্ছে ভোলা বরিশাল সেতু। ভোলাবাসীর স্বপ্নের সেতু নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। দ্বীপ জেলার বাসিন্দারা বলছেন সেতু হলে বদলে যাবে জীবনমান, যোগাযোগ ব্যবস্থা সহজ হলে শিল্পের সমৃদ্ধি পাবে ভোলা। একটি সেতু হলেই বদলে যাবে প্রায় 22 লাখ মানুষের জীবনযাত্রা। সড়ক পথে সারা দেশের সাথে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা, মুছে যাবে বিচ্ছিন্ন দ্বীপ উপাধি।
দেশের অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে রয়েছে শুধু একটি মাত্র ব্রিজের অভাবে। যখন ভোলা বরিশাল ব্রিজটি হবে তখন আমরা পদ্মা সেতুর সুবিধাটি পুরোপুরিভাবে পাব। ভোলার সাথে সারা দেশের যোগাযোগের একমাত্র উপায় নৌপথ। সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে অনেকটাই পিছিয়ে বাসিন্দারা। তবে এবার নতুন করে আশার আলো দেখাচ্ছে ভোলা বরিশাল সেতু। ভোলা শহর থেকে বরিশাল শহরে পৌঁছাইতে একমাত্র বাহন হলো লঞ্চ অথবা স্পিডবোট। তাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আমাদের ভোলাতে কোনো ভালো ভার্সিটি নাই, আর তার জন্য আমরা এই যে বাইরে যেতে হয়, বিশেষ করে বরিশাল, ঢাকা অথবা বিভিন্ন অন্যান্য শহরে যেতে হয়। দেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দীরও বেশি সময়, কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে আমরা সংযুক্ত হতে পারিনি। এই বৈষম্যের আমরা নিরসন চাই, এই অভিশাপ থেকে মুক্তি চাই। দীর্ঘদিন ধরেই ভোলা বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছে জেলাবাসী, কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি স্বপ্নের সেতু। অবশেষে 8 মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব আব্দুর রউফ ভোলা সফর করেন। সেতুর জন্য স্থান পরিদর্শন করেন তারা। এর মধ্যে সেতু নির্মাণের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা বরিশাল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকার বেশি। আমি পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে, কারণ হয়তো আগেও একটু হতে পারে। আমাদের রৌফ সাহেব যেমন আমাদের বলে একটু আগে হতে পারে, একটু পরে হতে পারে, কিন্তু হবে। হ্যাঁ, কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে, আমাদের ঠিকমতো ফান্ডিংটা পাচ্ছি কিনা। 17,000 কোটি টাকার কথা বললেন আমাদের সমীক্ষাতে যেটা আছে, এটাও প্লাস মাইনাস হতে পারে যদি আপনাদের যে নতুন দাবি আসলো আজকে, রেল লিঙ্ক থাকার সুবিধা, গ্যাস লাইনটা নেওয়ার সুবিধা যদি আমরা ইনকর্পোরেট করি এবং বিদ্যুৎ লাইন যদি এখানে যে ইন্টিগ্রেট করা হয়, তাহলে ন্যাচারালি দাম কিছুটা বাড়বে। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধশালী ভোলা, অথচ শিল্প কারখানা গড়ে উঠেছে হাতে গোনা 3-4টা। জেলাবাসীর দাবি, সেতু হলে এ অঞ্চলে গড়ে উঠবে শিল্প কারখানা, কর্মসংস্থান হবে লাখো মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।